4 বছর পর পর একবার আসবে, ঠিক আছে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ থেকে যুক্ত হয়ে গেছে মাহফুজ আক্তার পল্লব। অলরাইট, সো মোটামুটি অনেকগুলো স্টুডেন্ট চলে আসছো, আমরা তাহলে স্টার্ট করি, ঠিক আছে। চলো আজকে আমরা কি কি পড়বো, দেখো আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো আজকে আমরা পড়বো হচ্ছে কি, আজকে আমরা পড়বো হচ্ছে কৃত্রিম উপগ্রহ পড়বো, ঠিক আছে, কৃত্রিম উপগ্রহ পড়বো আজকে আমরা। ওকে, ওকে, কি হইলো এটা আবার, আজকে আমরা কৃত্রিম উপগ্রহ পড়বো। বোর্ড তো গ্যাঞ্জাম করা শুরু করে দিল। আচ্ছা, বোর্ডটা একটু ঠিক হোক, বোর্ডটা হ্যাং করে গেছে, বোর্ডটা একটু ঠিক হতে সময় দাও। চলে আসুক, 2028 সালে আসবে, ঠিক আছে। 2028 সালে লিপিয়ার আসবে আবার, 2028 সালে আবার কি আসবে, লিপিয়ার আসবে। আজকে কি কারো বার্থডে আছে? আচ্ছা, হ্যাঁ, এইচএসির জন্য একদিন বেশি সময় পাইছো, এটার জন্য শুক্রিয়া করো। বোর্ড মারছে হ্যাং। আচ্ছা, একটু ওয়েট করে দেখি বোর্ড ঠিক হয়ে যায় কিনা। বোর্ড তো হ্যাং মেরে গেছে, যাই হোক দেখি বোর্ড রেসপন্স করে কিনা। আজকে আমরা কি দেখবো, দেখো কৃত্রিম উপগ্রহ দেখবো, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ নিয়ে কথাবার্তা বলবো, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নিয়ে কথাবার্তা বলবো, কৃত্রিম উপগ্রহের উচ্চতা নিয়ে কথাবার্তা বলবো, এরপর গাণিতিক সমস্যার সমাধান করবো, সিকিউ সলভ করবো, ঠিক আছে। অলরাইট, বোর্ডটা ঠিক হয়ে যাও, সিম ঠিক হচ্ছে কিনা দেখি। বোর্ড কেন ঠিক হয় না, চাঁদ কেন আসে না আমার ঘরে, বোর্ড কেন ঠিক হয় না, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে যে পথচারিণী আগে তো দেখিনি, পথচারিণী আগে তো দেখিনি। দেখো তাহলে বোর্ড ঠিক হয়ে গেল। এখন হচ্ছে দেখো কৃত্রিম উপগ্রহ, কক্ষীয় বেগ, পর্যায়কাল, উচ্চতা, গাণিতিক সমস্যার সমাধান, এই জিনিসপাতিগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। ভাইয়া সব নোট করবো? অবশ্যই সব নোট করবি, বাদ যাবে না একটা শিশু, সবগুলো কি করতে হবে, নোট করতে হবে, ঠিক আছে। আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে, কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে, স্টেশনারি স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। সো খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড এই চ্যাপ্টার থেকে, এই কনসেপ্টগুলো থেকে সিকিউ মাস্ট আসবে, ঠিক আছে, সিকিউ মাস্ট আসবে। আরেকটা কোশ্চেন লিক করে দিলাম আজকে লিপিয়ারে, সিকিউ মাস্ট আসবে, ওকে, আজকে মাস্ট আসবে। আসো তাইলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আজকে কেন যেন বোর্ডটা হ্যাং করে যাচ্ছে, কি সমস্যা বলো তো। আচ্ছা, এখান থেকে স্টার্ট করি। এই যে আজকে একটু ভারী ফাইল নামাইছি তো, আজকে স্লাইড যেটা, আজকে স্লাইডের উপর আমরা কিন্তু অনেক হেভি কাজ করছি, বুঝছো। তো এই কারণে একটু হ্যাং করে ফেলতেছে স্মার্ট বোর্ডটা। ও গড, কি যে হবে। আমার আম্মু শুনতেছে আপনার গান, আন্টিকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম দিয়ে দিও। ওহ গড, কেন যে কাজ করে না। नो 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 नो, ये क्या हुआ, गला অবধি पानी आ गया, कैसे हुआ, कैसे हुआ, तू इतना जरूरी कैसे हुआ। হাই হাই। আচ্ছা আসছে, এই যে এই বান্দাটা আজকে অনেক গ্যাঞ্জাম করতেছে, বুঝছো। এই যে এই দুষ্ট ছেলে আজকে অনেক গ্যাঞ্জাম করতেছে। যাই হোক, ও গড, কি যে করব, কাজ করে না কেন। এই যে এটা ঠিক আগের স্লাইডটাতেই প্রবলেম। আচ্ছা দেখি এখন কাজ করে কিনা।
আসিফ, আসিফ একটু ডাক দাও তো। হ্যাঁ, বোর্ডটা আসলে লিপিয়ার করতে গেছে মনে হয়। আসিফ, বোর্ডটা হ্যাং করতেছে আজকে, কেন জানি বুঝলাম না। এই যে দেখো, হ্যাং করতেছে, কাহিনীটা কি? এটা তো না বাবা, আমার লাগবে প্রথম স্লাইডটা। প্রথম স্লাইডটা মোয়ে মোয়ে হয়ে গেছে। এই যে 4 নাম্বারটা লাগবে। মোয়ে মোয়ে, দেখছো? ইটস ওয়ার্কিং লাইক মোয়ে মোয়ে। একটু কেটে আবার দাও তো। কয় মিনিট? 2 মিনিট টাইম লাগবে? না, এটা সমস্যা নাই, থাক, এটা থাক, কারণ আমি স্টুডেন্টের সাথে কথা বলতেছি, এটা ঠিক করবে, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা একটা কাজ করি, এটা কেটে ফাইলটা আবার কি করি, এন্ড শো দিয়ে এটা কেটে আবার ইয়া করি, কি বলো? সেভ দিয়ে আবার ওপেন করি, প্যারা নাই তো। কোথায় যেন এটা, এটা কাটবো। ওকে, ফাইনালি আসলো। ঠিক আছে, দেখো তো একটা কৃত্রিম উপগ্রহ দেখতে এমন হয়, এন্ড এইটা তার চারপাশে এইভাবেই ঘুরে। ঠিক আছে, কি করে একটা কৃত্রিম উপগ্রহ তার চারপাশে এইভাবে, মানে নিজ অক্ষের চতুর্দিকে এইভাবে, এটা হলো একটা কৃত্রিম উপগ্রহ, এটা জাস্ট একবার দেখে নাও। তো এই জিনিসটা দেখাতে গিয়ে কি হয়ে গেছে, ময়ে ময়ে হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। ওকে, তো দেখো, এটা হলো একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এই যে একটা কৃত্রিম উপগ্রহ এই স্ট্রাকচারে বানানো হয়, এটা হলো তার স্টেশন। এইখানে এই কৃত্রিম উপগ্রহটা কি করা হয়, এই কৃত্রিম উপগ্রহটা যখন তোমার পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, এটা পৃথিবীর চারদিকে কি করতে থাকে, প্রদক্ষিণ করতে থাকে। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে 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 কি করতে থাকে, পৃথিবী থেকে পৃথিবীর সব ডেটা দিতে থাকে, পৃথিবীর কোন জায়গায় কি হচ্ছে। ঠিক আছে, তুমি ধরো স্কুল ফাঁকি দিচ্ছ, তুমি ধরো পরীক্ষার হলে গিয়ে মানে কথা বলতেছো মালিকা, বা পরীক্ষার হলে ধরো 2 নাম্বারই করতেছো, কে দেখতেছে? কেউ না দেখুক, এক উপরওয়ালা দেখতেছে, সেকেন্ডলি কি দেখতেছে, এই কৃত্রিম উপগ্রহ দেখতেছে। ঠিক আছে, এখানে বসে পৃথিবীতে যে যত আকাম কুকাম করতেছে তার সব সাক্ষী কেডা, এই যে এই পাবলিক হলো তার সাক্ষী। ঠিক আছে, ওকে। সো এটাই হলো ভাইয়া বেসিক্যালি একটা কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহটা দেখতে এইরকম হয়। আমরা কেন কৃত্রিম উপগ্রহ ইউজ করব, ঠিক আছে, আমরা কেন কৃত্রিম উপগ্রহ ইউজ করব, মানে কেন কৃত্রিম উপগ্রহ ইউজ করা হয় বেসিক্যালি। সো কৃত্রিম উপগ্রহ দিয়ে বেসিক্যালি বিভিন্ন ধরনের ডেটা পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের ডেটা, পৃথিবীর কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং তুমি কৃত্রিম উপগ্রহ দিয়ে কি করতে পারবা, মানে বের করতে পারবা। সো এই কারণে কৃত্রিম উপগ্রহের ব্যবহারের জুড়ি নেই। সো এটাই হলো একটা কৃত্রিম উপগ্রহ। এখন আমরা একটু নেক্সট স্লাইডে যাব, হাউ ডু দে লঞ্চ। এই কৃত্রিম উপগ্রহটা কিভাবে লঞ্চ করা হয় এটা একটু ম্যাটার করে। তো চলো দেখে নি। তো আমরা কৃত্রিম উপগ্রহটা সাধারণত কোথায় রাখবো, রকেটে। এই যে রকেট, এটা হলো একটা রকেট, এটা হলো পৃথিবীর পৃষ্ঠ, এই যে এটাই হলো পৃথিবী পৃষ্ঠ, এটাই হলো ভাইয়া সেই পৃথিবী পৃষ্ঠ যেখানে তুমি বসবাস করো। এটাই হলো সেই পৃথিবী পৃষ্ঠ যেখানে তুমি কি করো, বসবাস করো। তো এখন আমরা এই রকেটের ভিতরে কারে রাখছি জানো, এই রকেটটার ভিতরে আমরা কৃত্রিম উপগ্রহকে রেখেছি। ঠিক আছে, রকেটের ভিতরে কি আছে, রকেটের ভিতরে ওই যে স্যাটেলাইটটা আমরা একটু আগে দেখালাম, যে স্যাটেলাইটটা আমরা একটু আগে দেখালাম সেটা আছে রকেটের ভিতরে আছে। রকেটের ভিতর কি আছে, স্যাটেলাইট আছে, কৃত্রিম উপগ্রহ আছে।
তো পৃথিবী পৃষ্ঠ থেকে রকেট লঞ্চ করে রকেটের ভিতরে কৃত্রিম উপগ্রহটা দিয়ে ওটারে কোথায় রেখে আসে, ঠিক আছে, ওই যে মহাশূন্যে রেখে আসে। তো আজকের ক্লাসে যারা যারা গ্যাঞ্জাম করবি তাদেরকে রকেটে করে ওই যে স্পেসে রেখে আসবো, যাতে তোরা পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাইতে পারিস, যাতে তোদেরকে আর কোনো কিছুই আকর্ষণ না করে, যাতে তোদের আকর্ষণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ক্লাসের মধ্যে গ্যাঞ্জাম না করে মনোযোগ দাও। দেখো তাহলে পৃথিবী পৃষ্ঠ, এটাই হলো পৃথিবী। রকেটের ভিতরে কি আছে? স্যাটেলাইট আছে, কৃত্রিম উপগ্রহ। এটার আমি কই পাঠাবো? স্পেসে পাঠাবো। এই যে পাঠাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো এই যে পাঠাই দিচ্ছি, এই যে চলে গেছে, এই যে রেখে আসছে। ঠিক আছে, এটাই হলো আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এই স্যাটেলাইটটাকে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রেখে আসলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করলে দেখবা, এই জিনিসটা পৃথিবীর চারপাশে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এখন দেখো, এই যে দেখছো, দেখো এই যে আইএসএস, এটা হলো আইএসএস, এটাই হলো আইএসএস। ঠিক আছে, এটাই হলো কি আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা হলো আইএসএস। ঠিক আছে, এই যে দেখো পৃথিবী যেমন ঘুরতেছে পৃথিবীর চারপাশে, এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের চারপাশে, এই যে এটাই হলো সে, এটা মনে করো বঙ্গবন্ধু স্যাটেলাইট। এইভাবে পৃথিবীর চারপাশে স্যাটেলাইট গুলো ঘুরে এবং পৃথিবীর সব ডেটা দিতে থাকে। ঠিক আছে, পৃথিবীর চারপাশে ঘুরে 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 কি করে? পৃথিবীর সব ডেটা দিতে থাকে। সো এই যে এটা হলো আমাদের মেইন স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে এই যে কৃত্রিম উপগ্রহকে একটা সুনির্দিষ্ট বেগে সুনির্দিষ্ট উচ্চতায় পৃথিবীর চারদিকে আবর্তনে সাহায্য করে। আইএসএস এর কাজটা কি? এখানে দুইটা জিনিস, একটা হলো আইএসএস যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এখানে দুইটা জিনিস, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে আইএসএস, এটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা নাসা থেকে কি করা হয়েছিল? লঞ্চ করা হয়েছিল। এটা এখানে ফিক্সড, এটাকে এখানে ফিক্স করে রাখা হয়েছে। অলসো আরেকটা হলো কৃত্রিম উপগ্রহ। তুমি ধরো সায়েন্টিস্ট হইলা, তুমি চিন্তা করলা যে তোমার বাংলাদেশে বলতেছি তো, পুরো বিশ্বের, পুরো পৃথিবীর সব ধরনের ডেটা লাগবে। এখন তুমি কি করলা? তুমি একটা কৃত্রিম উপগ্রহ লঞ্চ করে দিলা রকেটে করে। এখন এই কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন পৃথিবী থেকে কত উচ্চতায় ঘুরবে, দোলনকাল বা পর্যায়কাল সব কন্ট্রোল করবে কে? এই বান্দা কন্ট্রোল করবে, আইএসএস কন্ট্রোল করবে। আইএসএস কৃত্রিম উপগ্রহের সব খুঁটিনাটি কন্ট্রোল করে। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, চারদিকের আবর্তনকাল সবগুলা কে কন্ট্রোল করে? আইএসএস কন্ট্রোল করে। সো এই বাণীটা একটু লিখে রাখো, আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত কৃত্রিম উপগ্রহের বেগ, চলন, পর্যায়কাল, উচ্চতা ইত্যাদি কন্ট্রোল করে। এগুলা কি করে? কন্ট্রোল করে। এগুলা কি করে ভাইয়া? এই জিনিসগুলা বেসিক্যালি আইএসএস কন্ট্রোল করে। ঠিক আছে, এই যে জিনিসগুলা আইএসএস কি করে? এই জিনিসগুলা আইএসএস কন্ট্রোল করে। বুঝাইতে পারছি? ওকে, সো এই হলো আর কি ওভারঅল একটা কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজ করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম? আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম কৃত্রিম উপগ্রহ আইএসএস কোথায় থাকে ভাইয়া? পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে। মানে পৃথিবীতে নাই তো বাবা, মহাকাশে আছে। এটা মহাকাশ, এটা কোথায় থাকে? মহাকাশে থাকে। এই যে পৃথিবীর বাইরেতে এরকম শূন্য মহাকাশ, তুমি থাকো এখানে আর কি। হ্যাঁ, পৃথিবীর বাইরে হলো কি? মহাকাশ। আইএসএস কোথায় থাকে? মহাকাশে থাকে। স্পেস আর কি, স্পেস স্টেশন। এন্ড তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে রকেটে করে একটা কৃত্রিম উপগ্রহকে লঞ্চ করব। লঞ্চ করে প্রথমে কোথায় রেখে আসবো? আইএসএস এ রেখে আসবো। এন্ড ওই আইএসএস পরবর্তীতে এই কৃত্রিম উপগ্রহকে একটা সুনির্দিষ্ট বেগে পৃথিবী পৃষ্ঠ হতে একটা সুনির্দিষ্ট উচ্চতায় পৃথিবীর চারদিকে কেন্দ্র করে 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 ঘুরাইতে থাকবে। সবার এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? এই বেসিকটা সবার ক্লিয়ার বাবা? এই বেসিকটা কি সবাই বুঝে গেছে কিনা একটু কমেন্টে জানাই দাও ফার্স্ট। ঠিক আছে, আইএসএস কে স্থির কিভাবে রাখা হয়েছে ভাইয়া? এইখানে বেগের 5 ধরনের কন্ডিশন আছে। মুক্তি বেগে যে একটা বস্তুকে যে আমি মুক্তি বেগে পাঠাবো, মুক্তি বেগের 5 ধরনের কন্ডিশন আছে, আলোচনা করব তাহলে বুঝতে পারবা। ঠিক আছে,
একটা কন্ডিশনে স্থির থাকে, আরেকটা কন্ডিশনে ঘুরতে থাকে, আরেকটা কন্ডিশনে ঘুরতে 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 আবার পৃথিবীতে ফিরে আসে, আরেকটা কন্ডিশনে চাঁদের মতো একটা উপগ্রহতে পরিণত হয়। এরকম 5টা 6টা কন্ডিশন আছে। তো এই কন্ডিশন গুলো পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো, তাহলে আরো ইজি, আরো জিনিসগুলা খুলবে, তোমার আস্তে আস্তে খুলবে। আপাতত এইটুক জেনে রাখো, এই কনসেপ্টটা পড়ার জন্য এখানে আইএসএস টাকে ফিক্স করে রাখা হয়েছে, আর একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ দিচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার লেখা হলে একটু ডান লিখে ফেলো তো ভাইয়া। সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো, সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো তো। পৃথিবীতে পড়বে না, কারণ পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে গেছে, গ্র্যাভিটির বাইরে চলে গেছে, গ্র্যাভিটির বাইরে চলে গেছে, গ্র্যাভিটির বাইরে চলে গেছে। গ্র্যাভিটির বাইরে যদি চলে যায়, গ্র্যাভিটির বাইরে যদি চলে যায়, তাহলে সেটা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে না। ঠিক আছে? অল রাইট, অল রাইট। গ্র্যাভিটির বাইরে যদি চলে যায়, তাহলে সেটা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে না। অল রাইট, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ঠিক আছে? তো এখানে এইচ হচ্ছে কি? পৃথিবী পৃষ্ঠ হতে, এই যে এটাই হলো এইচ, পৃথিবীর পৃষ্ঠ হতে এই যে কৃত্রিম উপগ্রহের উচ্চতাটাই হলো কি এইচ। এইচ হলো কি? এইচ হলো পৃথিবী পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এইচ হলো কি ভাইয়া? এইচ হলো এখানে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতা। এইচটা তোমরা ভালো করে একটু দেখো, ঠিক আছে? এইচটা একটু ভালো করে দেখে নাও। এইচ হলো কি? এই যে এটাই হলো এইচ, এটাই হলো এইচ। মানে পৃথিবীর কেন্দ্র হতে, এই যে পৃথিবীর সেন্টার হতে তোমার, সরি পৃথিবীর পৃষ্ঠ হতে, পৃথিবীর পৃষ্ঠ হতে, সেন্টার হতে না। এই যে এখানে তোমার এই জিনিসটা দেখাইছে, এটা একটা 3D, তো এখানে পৃথিবীর পৃষ্ঠের উপরে দেখাইছে আর কি, ভিতরে দেখাই নাই। এইচ হচ্ছে কি? পৃথিবীর পৃষ্ঠ হতে, পৃষ্ঠ মানে পৃথিবীর পিঠ বা পৃথিবীর মাটি হতে আর কি, ভূমি হতে, পৃথিবী পৃষ্ঠ হতে কি? পৃথিবী পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা হলো এইচ। আচ্ছা, আর এই যে টোটাল দূরত্বটা কত? আর প্লাস এইচ। এইচ বেসিক্যালি এতটুকু, এইচ বেসিক্যালি হলো এতটুকু। ঠিক আছে? আর এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, তাহলে পুরোটা হচ্ছে কত? আর প্লাস এইচ। সো বেসিক্যালি এটা যদি ধরো পৃথিবী হয়, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আর। আর পৃথিবীর চারপাশে ধরো এটা বৃত্তাকার পথ, এইখানে ধরো কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে, এন্ড এই দূরত্বটা হলো সাপোজ এইচ। তাহলে পৃথিবীর কেন্দ্র হতে এই কৃত্রিম উপগ্রহের টোটাল উচ্চতা কত? আর প্লাস এইচ। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কি? এই যে এটা, এটা হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর এটা হচ্ছে কি? কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। একটা হচ্ছে পৃথিবী, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে? একটা হলো পৃথিবী, আর একটা হলো কি? কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, পৃথিবীর পৃষ্ঠ হতে, এই যে এই পৃষ্ঠটাই হচ্ছে বস পৃথিবীর পৃষ্ঠ। এই পৃথিবীর পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটার হাইট হচ্ছে এইচ। সো এইচ আর আর যোগ করলে আর প্লাস এইচ। তার মানে পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত? পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের দূরত্ব হলো আর প্লাস এইচ। এটাও একটু লিখে রাখো যে পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের কি জিনিস? দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত ভাইয়া? পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও তো। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই কি বুঝতে পারছি? সবাই একটু লিখে ফেলো, সবার লিখা হলে একটু ডান লিখো। ঠিক আছে? সবার লিখা হলে একটু ডান লিখো তো। সবার লিখা হলে একটু ডান লিখবা। সবার লিখা হলে ডান। অল রাইট, ডান। ওকে, ঠিক আছে। ওকে, দেখো আগাই, আমরা আগাই, সামনের দিকে আগাই। দেখো
এই জিনিসটা একটু দেখো, এই যে দেখো একটা জিনিস দেখো এখানে, তো আমার এই দূরত্বটা হচ্ছে ভাইয়া এইচ, এই যে এখান থেকে টোটাল দূরত্বটা কত, কেন্দ্র থেকে টোটাল দূরত্বটা কত, দেখো এটা হচ্ছে শুধু পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্বটা কত, পৃথিবীর পৃষ্ঠ হতে দূরত্বটা হচ্ছে এইচ, আর পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা টোটাল কত, এই যে এটাই হলো স্যাটেলাইট, এটাই হলো কৃত্রিম উপগ্রহ, এটাই হলো কি কৃত্রিম উপগ্রহ। একটা জিনিস একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। আচ্ছা, তো এই কৃত্রিম উপগ্রহটার ভর মনে করো স্মল এম, আর পুরো পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে? সো এই যে এইখানে একটা বল কাজ করবে, এই দুইটার মধ্যে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফজি। এফজি কাজ করবে না, মহাকর্ষ বল। ওই এফজি এর মান কত, মহাকর্ষ বলের মান কত, জি ইনটু ক্যাপিটাল এম ইনটু স্মল এম বাই দূরত্ব কত আর প্লাস এইচ, ঠিক আছে, আর প্লাস এইচ হোল স্কয়ার, একটা মহাকর্ষ বল কাজ করবে। এই যে পৃথিবীর সাথে এই কৃত্রিম উপগ্রহটার একটা কেমন বল কাজ করবে, পৃথিবীর সাথে এই কৃত্রিম উপগ্রহটার একটা মহাকর্ষ বল কাজ করবে, হুইচ ইজ এফজি। এফজিটা হচ্ছে পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহের মধ্যবর্তী মহাকর্ষ বল, এফজি, ঠিক আছে? এই এফজিটা হলো পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহের একটা মহাকর্ষ বল। এখন তুমি একটা জিনিস একটু চিন্তা করে দেখো, এই যে কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে, যদি কোনো কারণে আকর্ষণ নষ্ট হয়ে যায়, এটা বাইরের দিকে ছুটে যাবে না, যেটা হচ্ছে এফসি, কেন্দ্র বিমুখী বল। এটা হচ্ছে এম ভি স্কয়ার বাই দূরত্ব কত আর প্লাস এইচ, ঠিক আছে? তাহলে একটা হলো মহাকর্ষ বল, একটা হচ্ছে এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের কারণে ঘুরতেছে, আরেকটা বল কি বাইরের দিকে ছুটে যায়। ওই যে তোমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাইছিলাম না, তোমাদেরকে কি দেখাইছিলাম, এইটার সিমুলেশন দেখাইছিলাম না, ওখানে কি দেখাইছিলাম, পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছিল, যখন গ্র্যাভিটি অফ করে দিছি, যে কোনো একদিকে, ওই যে এদিকে চলে যায়, গেছে, যে কোনো একদিকে চলে যায়, দেখাইছিলাম কিনা, দেখাইছিলাম ভাইয়া। সো বেসিক্যালি সেই জিনিসটা হচ্ছে এই যে কেন্দ্রের দিকে কাজ করবে তোমার কি বল, এই যে মহাকর্ষ বল, আর বাইরের দিকে ছিটকে গেলে কাজ করবে কি কেন্দ্র বিমুখী বল। সো যদি এই দুইটা বল ইকুয়াল হয়, তাহলে তোমার জিনিসটা স্টেবল থাকবে আর ঘুরতে থাকবে। দুইটা বল যদি সমান হয় তাহলে জিনিসটা স্টেবল থাকবে। কথাটা বুঝাইতে পারছি? এই দুইটা বল, আমি জিনিসটা আরেকটু তোমাদেরকে জুম করে দেখাই, হ্যাঁ, জুম করে দেখালে আই গেস তোমরা বুঝতে পারবা, আরো ইজিলি বুঝতে পারবা। আমি জিনিসটা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? জুম হয়, হ্যাঁ জুম হয়েছে। তো এই যে দেখো, জিনিসটাকে আমি কাছে নিয়ে আসছি, আরো দেখো, একদম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একদম কাছে নিয়ে আসলাম। তো একটু সবাই ভালো করে খেয়াল করো, একদম কাছে নিয়ে আসছি জিনিসটা, একটু ভালো করে সবাই একটু বোঝার ট্রাই করো, হ্যাঁ, একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই দূরত্বটা হচ্ছে ভাইয়া আর প্লাস এইচ, হ্যাঁ। তো এইখানে একটা জিনিস হলো, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এই কৃত্রিম উপগ্রহটা আর এই পৃথিবীর মধ্যে কেমন বল কাজ করবে, মহাকর্ষ বল কাজ করবে। আবার আমি ওই দিন তোমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাইছিলাম, যদি কোনো কারণে মহাকর্ষ বল নষ্ট হয়ে যায়, তাহলে সেটা যেকোনো একদিকে চলে যাবে। এটাই হলো সেই চলে যাওয়ার দিকটা, কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের রাশিমালা কিন্তু একই ধরনের, এমভি স্কয়ার বাই আর, কিন্তু এখানে কত দূরত্ব টোটাল, এই যে আর প্লাস এইচ দূরত্ব টোটাল, সেই কারণে এমভি স্কয়ার বাই আর প্লাস এইচ। সো এই মহাকর্ষ বল আর এই কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বল যদি সমান হয়, তাহলে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে রোটেট করতে থাকবে। দ্যাটস ইট। যদি এই দুইটা বল সমান হয়, এই দুইটা বল যদি সমান হয়, তাহলে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে রোটেট করতে থাকবে। এই কথাটা ক্লিয়ার বাবা? এই কথাটা ক্লিয়ার কিনা বলো? এই কথাটা কি ক্লিয়ার? এই কথাটা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? কথাটা কি বুঝতে পারছো? এই যে দেখো, একটা হচ্ছে এম, হচ্ছে ক্যাপিটাল এম, হচ্ছে কি ক্যাপিটাল এম হচ্ছে ভাইয়া পৃথিবীর ভর, এই যে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, একটা হচ্ছে এফ জি, জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর এটা হচ্ছে কি এম ভি স্কয়ার বাই আর এফ সি। সো আমাদেরকে যদি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই দুইটা বল ইকুয়াল হতে হবে, মানে একটা বল আরেকটা বলকে যোগান দিতে পারলে তাহলে কি হবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এখন কয়জন ক্লাস করতেছে, এটা তো মনোযোগ না দিয়ে ক্লাসে মনোযোগ দে। ক্লিয়ার সবার? কথাটা ক্লিয়ার? স্যাটেলাইট কিভাবে ঘুরে ভাইয়া,
এটা হলো পৃথিবীর ধর্ম, পৃথিবীতে এটা হলো মানে মহাবিশ্বের ধর্ম, মহাবিশ্বের সবকিছুই ঘূর্ণনশীল, তো এটাও ঘুরবে স্বাভাবিক। ক্লিয়ার সবার? ইভেন তুমি যদি স্পেস থেকে ফ্রি ফল করো তুমিও ঘুরতে থাকবা, ফা 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 ঘুরতে থাকবা, ঠিক আছে? আজকে তোমাদেরকে স্পেস থেকে ফ্রি ফল করাটা দেখাবো, ঠিক আছে? ক্লাসের লাস্টের দিকে মনে করাই দিও স্পেস থেকে মানুষ কিভাবে ফ্রি ফল করে, ওই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাই দিব। ওকে, তো এই হলো আর কি কাহিনী, একটা হচ্ছে এফজি আর একটা হচ্ছে কি এফসি। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কৃত্রিম উপগ্রহ ঘোরার জন্য, দেখো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে যদি ঘুরতে চাই, কৃত্রিম উপগ্রহ ঘোরার জন্য এফজি ইজ ইকুয়াল এফসি হতে হবে, কারণ দুইটা বল সমান হলেই তো ঘুরতে পারবে। হতে হবে এফজি আর এফসি কি হতে হবে, এফজি এবং এফসি সমান হতে হবে। তাহলে আর এই যে ভিটা কি, এই ভিটা হলো এই যে কৃত্রিম উপগ্রহটা একটা সার্টেন ভেলোসিটি নিয়ে ঘুরতেছে না, চারদিকে গোল্লা করে ঘুরতেছে না, এই কৃত্রিম উপগ্রহটা যে বেগ নিয়ে ঘুরতেছে এটা হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, এইটা হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, ঠিক আছে? এই ভিটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, লিখে রাখো ভি কে কি বলা হয়, ভি কে বলা হয় কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, কৃত্রিম উপগ্রহের কি বেগ ভাইয়া, কক্ষীয়, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কি বেগ, কক্ষীয় বেগ। ওকে, কৃত্রিম উপগ্রহের কি কক্ষীয় বেগ। আচ্ছা, তো এফজি ইকুয়াল এফসি হতে হবে, তার মানে এটা ইকুয়াল এটা, তাহলে দেখো এফজি ইকুয়াল যদি এফসি হয় তাহলে দেখো এফজি সমান কত, জি এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইকুয়াল এম ভি স্কয়ার বাই কত আর প্লাস এইচ। সেখান থেকে কে কে কাটা যায়, এখান থেকে কাটা যায় হলো স্মল এম কাটা যায়, তাহলে এখানে আর কি অবশিষ্ট থাকে, এখানে আর কি থাকে ভাইয়া, দেখো এখানে আর অবশিষ্ট থাকে কি, একটু আশা করি, এই যে জিএম, এখানে দুইটা আর প্লাস এইচ, একটা আর প্লাস এইচ একটা আর প্লাস এইচ কাটা গেলে আরেকটা আর প্লাস এইচ থাকে, ইকুয়াল কত, শুধু ভি স্কয়ার থাকে। তাহলে সুতরাং ভি ইকুয়াল রুট জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, ঠিক আছে? এটাই হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের ফর্মুলা, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, এটাই হলো ফর্মুলা, এন্ড আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব, ঠিক আছে? এটাই হলো কি, এটাই হলো ফর্মুলা, এটাই হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের ফর্মুলা, এটাই হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের কি ফর্মুলা, ঠিক আছে? ওকে অলরাইট, স্যাটেলাইট যে দেশের জন্য পাঠানো হয়েছে শুধু কি সে দেশ সুবিধা ভোগ করবে, এটা স্যাটেলাইট যে পাঠাইছে তার উপর ডিপেন্ড করে, সে চাইলে অন্য দেশের তথ্যাবলীও নিতে পারবে, এটাই আর কি। সো ভি ইকুয়াল রুট জি বাই আর প্লাস এইচ, এটাই হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের ফর্মুলা। এখন মজার বিষয়টা হলো কি, এখানে দেখো তো এই কক্ষীয় বেগটা কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করছে, করে নাই, ভর ভর কাটা। তো দেখো সমীকরণ থেকে লিখো, ইকুয়েশন থেকে দেখতে পাই, ইকুয়েশন থেকে দেখতে পাই কি দেখতে পাই, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ তার ভরের উপর ডিপেন্ড করে না, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, ঠিক আছে? লিখো ইকুয়েশন থেকে দেখতে পাই কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ গ্রহটির ভরের উপর নির্ভর করে না, কার ভরের উপর ডিপেন্ড করে, পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করে। লিখো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ কৃত্রিম উপগ্রহটির ভরের উপর নির্ভর করে না, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ উপগ্রহটির ভরের উপর, ব্র্যাকেটে লিখো স্মল এম, ভরের এর উপর নির্ভর করে না। তাহলে নির্ভর করে কার ভরের উপর, তাহলে পৃথিবীর ভরের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, পৃথিবীর ভরের উপর নির্ভর করে, কার ভরের উপর নির্ভর করে, এটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এই কক্ষীয় বেগটা কার ভরের উপর নির্ভর করে, পৃথিবীর ভরের উপরে নির্ভর করে, কার ভরের উপর, পৃথিবীর ভরের উপর নির্ভর করে। সো এখানে আমাদের জিটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হলো পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। তাহলে ভি ইকুয়াল রুট জিএম বাই আর প্লাস এইচ,
এফসি সূত্রের প্রতিপাদনটা তো নিউটনিয়ান মেকানিক্সে পড়াইছি সাইকেল 1 এ। এটা তো এমবিএস করবা, এটা তো অনেক আগেই পড়ানো হয়েছে। সুরিয়া ইসলাম ঋতু, এটা তো অনেক আগেই পড়ানো হয়েছে। বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো সবাই? এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, লিখে ফেলো, ফার্স্ট লিখে ফেলো। এইটা সবার ক্লিয়ার কিনা জানাও, সবাই কি বুঝতে পারছো এটা? এইটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও তো। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার? সবাই একটু লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সো সবাই একটু লিখে ফেলো। হ্যাঁ, এফসি কেন্দ্র বিমুখী বল। সো পুরো জিনিসটা আবার তোমাদেরকে সামারি করে দিচ্ছি এখানে, যে আমরা এতক্ষণ কি কি বললাম, যে আমাদের একটা, এটা হচ্ছে একটা গোলক, এটা হলো পৃথিবী, পৃথিবীর ভর হলো এম, আর এই যে পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে টোটাল আর প্লাস এইচ। এইদিকে ধরো একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, সো এই যে এখানে ধরো একটা কৃত্রিম উপগ্রহ এই যে এইভাবে রোটেট করতেছে, ঠিক আছে? সো আমাদের এখানে কাজ করবে এফ জি, আর কৃত্রিম উপগ্রহের বাইরে দিয়ে কাজ করবে এফ সি। সো যদি দুইটা সমান হয় তাহলে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তার মানে এফ জি ইকুয়াল কত, এফ সি। সো এফ জি ইকুয়াল কত, জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর এফ সি ইকুয়াল কত, এম ভি স্কয়ার বাই আর প্লাস এইচ। সো এই ইকুয়েশনটা যদি আমরা সামারি করি, ভি ইকুয়াল আসে রুট জি এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এইচ। সো এখানে ভি হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, এম হচ্ছে এখানে পৃথিবীর ভর, ঠিক আছে? এম হচ্ছে কি, এই এমটা হচ্ছে ভাইয়া পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত জানো তো? পৃথিবীর ভর, ঠিক আছে? এম হচ্ছে কি পৃথিবীর ভর। তাহলে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ কিসের উপর ডিপেন্ড করে? পৃথিবীর ভরের উপরে ডিপেন্ড করে। ভি পৃথিবীর ভর কেমনে হয়? গাধা, ভিটা হলো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ। ভিটা হলো কি, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ। কৃত্রিম, এই যে এম ভি স্কয়ার বাই আর, এই যে এটা হলো স্মল এম, এটা ধরো ভি বেগে রোটেট করতেছে প্রত্যেকটা পয়েন্টে। এটা ধরো এই যে প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি চিন্তা করো এইভাবে স্পর্শক বরাবর তার ভি বেগে রোটেশন দিচ্ছে, রৈখিক বেগটা ভি বেগে। এটা হলো কৃত্রিম উপগ্রহের কি, কক্ষীয় বেগ। ওকে, আচ্ছা। তো পৃথিবী কৃত্রিম উপগ্রহের কি, এটা ভিটা হলো কৃত্রিম উপগ্রহের কেমন বেগ, কক্ষীয়, কক্ষীয় বেগ, এটাই বের করতে দেয়। তো এটা হলো, আর হলো কি, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর হলো কি, আর হলো ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, ঠিক আছে? পৃথিবীর কি হতে, পৃথিবীর পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের কি জিনিস, পৃথিবীর পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, ঠিক আছে? এইটাই তাহলে এই যে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? এখন ক্লিয়ার? পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে, এটা মুখস্থ রাখবা, পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। এটাকে অ্যাপ্রক্সিমেটলি বলা হয় 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। এটাকে মুখস্থ রাখতে হবে। আর আরেকটা ভর মুখস্থ রাখবা, সূর্যের একটা ভর আছে, এটা ফর এক্সটেনশন দিয়ে দিচ্ছে এখানে। সূর্যের ভর কত, সূর্যের ভর হলো 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 কেজি। এটা হলো সূর্যের ভর, মানে জাস্ট মনে রাখবা সূর্যের ভর, এই কনসেপ্টে কোনো কাজ নেই, বাট তাও মনে রাখবা, ঠিক আছে? সেকেন্ড পেপারের ক্লাস শুরু হবে সাইকেল 3 তে। সেকেন্ড পেপারের ক্লাস শুরু হবে সাইকেল 3 তে। ক্লিয়ার সবার? আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিছো। তাহলে চলো আমরা তাহলে পরের কনসেপ্টে যাব, ঠিক আছে? এই যে এটা পড়ে ফেললাম, এটা পড়ে ফেললাম, হ্যাঁ। এখন তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এখন আমরা কি পড়বো? এই যে ভি ইকুয়াল কত জানলাম,
√g(m/r+h) জানলাম। এখন এই যে কৃত্রিম উপগ্রহটা এখান থেকে ধরো এই পুরো বৃত্তাকার পথ ঘুরে 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 এখানে আসলো, তার মানে তার একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়েছে না ভাইয়া? তার একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়েছে। ভালো করে বুঝো, এটা আরো ইম্পর্টেন্ট। দেখো, একটা কৃত্রিম উপগ্রহ যখন এই পুরো বৃত্তাকার পথ ঘুরে 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 আবার এখানে আসলো, ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসলো, একটা পূর্ণ দোল দিছে, ঠিক আছে? একটা পূর্ণ দোল দিছে, যে একটা পূর্ণ ফুল একটা দোলন দিছে। একটা পূর্ণ দোলন দিতে যে টাইমটা লাগে সেটাই হলো দোলন কাল, ঠিক আছে? লিখে রাখো, একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে, একটা পূর্ণ দোলন দিতে কি লাগে, যে সময় লাগে তাকে কি বলে? তাকে দোলনকাল বলে। একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে কি বলে? দোলনকাল বলে। একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে কি বলে? তাকে দোলনকাল বলে। দোলনকালকে সাধারণত টি দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ দোলন মিন্স ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ফুল অসিলেশন দিয়ে আবার কোথায় ফিরে আসছে? এ তে ফিরে আসছে। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ফুল অসিলেশন দিয়ে আবার যদি এই বিন্দুতে ফিরে আসে, তাহলে যে সময়টা লাগে তাকেই বলে দোলনকাল টি। আচ্ছা, আমরা একটা কাহিনী জানি, সেটা হচ্ছে দেখো, এই যে মনে করো আমাদের যে কক্ষীয় বেগটা, এটা তো মনে করো কি, এই যে এরকম বৃত্তাকার পথে স্পর্শক বরাবর ভি, কিন্তু এই যে বৃত্তাকার পথে কোন বেগ কাজ করে? কৌণিক বেগ কাজ করে। সো বৃত্তাকার পথে যে কৌণিক বেগ কাজ করবে সেটা হচ্ছে ওমেগা। রৈখিক বেগ তো কাজ করে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর, তাই না? সূর্য আর পৃথিবীর ভর কিভাবে হিসাব করছে পড়াইছি বাবা, সূর্যের ভর বের করে দেখাইছি, গ্যাঞ্জাম করিস না, ঠিক আছে? জি কাকে বলে আগের ক্লাসগুলো করাই বুঝতে পারবি। দিস ইজ নট দা ক্লাস যেখানে আমি জি কাকে বলে শেখাবো। জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? তো দেখো, এই যে কৃত্রিম উপগ্রহটা বৃত্তাকার পথে ঘুরবে, কৃত্রিম উপগ্রহটা যে বৃত্তাকার পথে ঘুরবে, কৃত্রিম উপগ্রহটা যে বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করবে কক্ষীয় বেগ, কিন্তু এই বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য কৌণিক বেগ কাজ করে ওমেগা, এবং দূরত্বটা হলো কত? আর প্লাস এইচ। তাহলে আমরা একটা ফর্মুলা জানতাম যে ভি ইকুয়াল কত? ওমেগা আর। এই ফর্মুলাটা আমরা জানতাম, সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ওমেগা ইনটু কত? আর প্লাস এইচ ইকুয়াল রুট জি এম ডিভাইডেড বাই কত? আর প্লাস এইচ। ঠিক আছে, গেল। এখন আমরা ওমেগার আরেকটা ফর্মুলা জানি, তাই না? ওমেগা সমান আবার আমরা কি জানি? এটাও আমরা পড়ছিলাম আগের চ্যাপ্টারে। ওমেগা সমান কত? টুয়াইস পাই বাই টি। ওমেগা সমান কত আবার? ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি। সো টুয়াইস পাই বাই টি ইনটু আর প্লাস এইচ ইকুয়াল রুট জিএম বাই কত? আর প্লাস এইচ লিখলাম। আচ্ছা, এবার আসো ভাইয়া, এবার আসবে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা দেখো এই যে টুয়াইস পাই আর প্লাস এইচ কে যদি আমরা এভাবে লিখি রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার, একই কথা না? শুধু আর প্লাস এইচ যে কথা, রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার একই কথা। দেখো, শুধু আর প্লাস এইচ যে কথা, রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার একই কথা। অলসো এই যে এখানে আর প্লাস এইচ হলো উপরের সংখ্যা, সো টুয়াইস পাই এর সাথে আর প্লাস এইচ হোল স্কয়ার লিখাই যায়। ডিভাইডেড বাই টি সমান হলো এই যে রুট ওভার জিএম বাই কত? আর প্লাস এইচ। আচ্ছা, এখন উল্টাই দাও বাবা, উল্টাই দাও। টি বাই টুয়াইস পাই আর প্লাস এইচ হোল স্কয়ার সমান রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। সুতরাং টি সমান কি আসবে? এই যে এটাকে এদিকে গুণ করে দাও, টুয়াইস পাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ও রুট দি নাই, রুট হবে এখানে, এটা রুট হবে, এটা রুট এখানে মিসিং। রুট ওভার আর প্লাস এইচ, এই যে রুট হবে, রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু কত? রুট ওভার আর প্লাস এইচ বাই কত? জিএম। ঠিক আছে, এবার এই দুইটা কম্বাইন করে দে। ঠিক আছে, আমি জানি এই যে এই সোজা ক্যালকুলেশনটাও অনেক গাধা বুঝে নাই, ঠিক আছে? কারণ ওই যে মাথার মধ্যে গোবর আছে, মাথার মধ্যে গোবর থাকলে তো বুঝবি না, ঠিক আছে? এই সোজা ক্যালকুলেশনটা অনেক গাধা বুঝতে পারে নাই, ঠিক আছে? ওই তাদের জন্য গত ক্লাসের রূপ আর কি। হ্যাঁ, ওই যে 1 1 1 2 1 2 3 2 6 4 2 8,
তাদেরকে এইভাবে পড়াতে হয়, ঠিক আছে? সো এটাই হলো আর কি কষ্টের জায়গা, এই বেসিক জিনিসপাতিগুলা অনেকে আবার বুঝে না, ঠিক আছে? আবার একটু বুঝাই তোদেরকে, ঠিক আছে? কারণ আমি তো জানি অনেক গাধা থাকে না, যারা হচ্ছে মানে সোজা জিনিস সাইডকে 2 দিয়ে ভাগ দিলে যে 2 হয় এটাও বুঝতে চাই, কারণ এরা বুঝতে পারে না, ঠিক আছে? ওইসব গাধাদের জন্য আরেকবার বুঝাই। দেখ, যেসব গাধারা ক্লাস করতেছো বুঝো নাই, তারা একটু দেখো। আর প্লাস এইচ কে আমি খাঁটি বাংলা ভাষায় আর প্লাস এইচ হোল স্কয়ার রুট দিতে পারি, দিতে পারি কিনা? দিতে পারি। আর প্লাস এইচ হোল স্কয়ার কে, ঠিক আছে, আর প্লাস এইচ হোল স্কয়ার কে খাঁটি বাংলা ভাষায় আমি আর প্লাস এইচ হোল স্কয়ারের মতো রুট দিতে পারি, দিলাম। এবার দেখ, এবার টি বাই উল্টা ব্যস্তকরণ করতেছি, ব্যস্তকরণ টি বাই টুয়াইস পাই আর প্লাস এইচ হোল স্কয়ার সমান রুট ওভার আর প্লাস এইচ বাই কত জিএম, ঠিক আছে? এই যে এখানে একটা রুট হবে, এখানে একটা রুট হবে, এই রুটটা কেন যেন বারবার দিতে ভুলে যাই। আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে? মানে তোমরা চিন্তাও করতে পারবে না যে এই যে এই জিনিসটা যে বললাম, অনেকে হাসতেছে, ক্রেডিট নিচ্ছে যে ভাই আমরা তো এরকম, ঠিক আছে? ধ্বংস করে দিচ্ছ নিজেদেরকে, জাস্ট ধ্বংস করে দিচ্ছ, সোজা সোজা জিনিস না বোঝা। ভাই দেখ, টি ইকুয়াল এই যে রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার। আচ্ছা গাধারা, যে সকল গাধারা এটা বুঝো না, তাদেরকে আমি এখন আছাড় মারবো একটা, ঠিক আছে? ইনটু আর প্লাস এইচ, এটা সমান যে আর প্লাস এইচ হোল কিউব লেখা যায়, এটা কি গাধারা বুঝিস? ঠিক আছে? এই যে রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু রুট ওভার আর প্লাস এইচ, এটাকে একসাথে করলে রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব লেখা যায়, এইটা কি গাধারা বুঝো কিনা কমেন্টে জানাও। একটু গাধাদেরকে আইডেন্টিফাই করতে চাই, একটু গাধাগুলোকে কি করতে চাই, আইডেন্টিফাই করতে চাই। রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু রুট ওভার আর প্লাস এইচ, রুটের ভিতর দুইটাকে নিয়ে আসলে রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার লেখা যায়, এটা কি বুঝি? এটা বুঝি কিনা বলো? কালকের ক্লাসটা যারা এইচএসসি 26 ব্যাচ না দেখে, কালকের ক্লাসটাই আমি সবার আগে দিব মহাকর্ষ অভিকর্ষে, ওদেরও বোঝা উচিত যে ওদের সিনিয়ররা কি ছিল, ঠিক আছে? ওদেরও বোঝা উচিত, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো টুয়াইস পাইটাই থাকবে, টুয়াইস পাইটা রইলো, এইটা আর এটা গুণ হয়ে রুটের ভিতর কি চলে গেল, আর প্লাস এইচ হোল কিউব হয়ে গেল রুট ওভার জিএম। আই এম এক্সপেক্টিং কিছু কথা কমেন্ট করবে, ভাইয়া এটা তো বুঝি নাই। এটাই হলো দোলনকালের সূত্র, এটাই হলো দোলনকালের সূত্র, ঠিক আছে? এই যে রুট ওভার আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা আর এটা যদি গুণ করে দাও, রুট রুট আছে, রুটের মধ্যে হয়ে যাবে কিউব, টুয়াইস পাইটা এমনি নিচে চলে যাবে, সরি গুণ হয়ে যাবে। আর বুঝছো কিনা বলো? বুঝছো? ক্লিয়ার সবার? ভাই আমরা গাধা না, মানুষ, এখনো গাধা তোরা। যেদিন আমি তোদেরকে সার্টিফিকেট দিব যে তোরা মানুষ হইছস, তখন হইলো গাধা, ততদিন হইলো তখন হইলো মানুষ, এর আগ পর্যন্ত গাধা, ঠিক আছে? ভুল বশত আমার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে, গাধা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বলবো আর। Some of you be like a plus b whole square সমান a plus b whole square plus 2ab plus b square। মহাকাশে কিছু অদ্ভুত সাউন্ড পাওয়া যায়, এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি। কালকে ক্লাস হবে না, কালকে ক্লাস হবে না, কালকে ছুটি। এই বুঝতে পারছিস কিনা বল? টি ইকুয়াল টুয়াইস পাই আর প্লাস এইচ হোল স্কয়ার বাই জিএম, এটা হলো কৃত্রিম উপগ্রহের দোলনকাল, এটা হলো কৃত্রিম উপগ্রহের দোলনকালের ফর্মুলা। কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের কি জিনিস? ফর্মুলা। এটা হলো কি? কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের ফর্মুলা। এটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের ফর্মুলা, ঠিক আছে?
কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের ফর্মুলা। সবাই ঠান্ডা মাথায় 3 মিনিট সময় নিয়ে একবার দেখে ফেল, লিখে ফেল, বুঝে যাবে। ঠিক আছে? কিসের সাউন্ড? মহাজাগতিক অদ্ভুত সাউন্ড। কিসের সাউন্ড ভাইয়া? মহাজাগতিক অদ্ভুত সাউন্ড। ওই সাউন্ড শোনার জন্য তোমার মহাকাশে যাইতে হবে। ভাইয়া কিছু তো বুঝি না, তাইলে আমিও গাধা নিঃসন্দেহে, আনডাউটেডলি। NMS এর অভিশাপ হিসাব পিটা খাই যাবে আমার, তাইলে মানুষ হয়ে যাবে। আবির হোসেন। পর্যায়কাল আর দোলনকাল একই কথা? হ্যাঁ একই কথা, একই কথা। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ বের করে ফেললাম, কৃত্রিম উপগ্রহের কি বের করে ফেললাম? দোলনকাল বের করে ফেললাম। প্রথমত বের করলাম কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, সেকেন্ডলি বের করলাম কি? কৃত্রিম উপগ্রহের দোলনকাল। এবার আমরা কি বের করব? এবার আমরা বের করব হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। দেখো এখন আমরা বের করব পৃথিবী পৃষ্ঠ হতে, পৃথিবী পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, মানে এইচ এর ভ্যালুটা আমরা বের করব। আমরা এখন কিসের ভ্যালু বের করব? আমরা এখন এইচ এর ভ্যালুটা বের করব। আমরা এখন কিসের ভ্যালু বের করব? এইচ এর ভ্যালু বের করব। ঠিক আছে, চলো বের করি। আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, আমরা জানি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল টি ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার, একটু আগে যেটা বের করলাম, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এটা আমরা জানি, এটা বস আমরা জানি। এবার এটারে কি করে দাও? স্কয়ার করে দাও। এটারে কি করে দাও? এটারে স্কয়ার করে দাও। টি স্কয়ার ইজ ইকুয়াল 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই কত? জিএম। ঠিক আছে, কি করে দিলাম? স্কয়ার করে দিলাম। এবার আসো, আসো এখন হচ্ছে টি স্কয়ার। আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা একটা কাজ করি, যে এই যে দেখো এই জিএম এর সাথে টি কি করে দাও? গুনাই দাও। তাহলে জিএম টি স্কয়ার ইজ ইকুয়াল 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব। আচ্ছা তো এখন আসো, আর প্লাস এইচ হোল কিউব ইজ ইকুয়াল জিএম টি স্কয়ার বাই কত? 4 পাই স্কয়ার। ঠিক আছে, এবার আসো, এবার হচ্ছে আর প্লাস এইচ ইকুয়াল কিউব উঠাই ফেলবো, তাহলে এদিকে কিউবিক রুট করতে হবে। কিউবিক রুট কত? জিএম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার। আচ্ছা এখন আসো এইচ ইকুয়াল, এই যে কিউবিক রুটটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? জিএম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। কিউবিক রুটকে আমরা কিভাবে লিখতে পারি? 1/3 লিখতে পারি কিনা? লিখতে পারি। মাইনাস কত? আর। এটাই হলো কৃত্রিম উপগ্রহের উচ্চতার ফর্মুলা। এটাই কিসের ফর্মুলা? কৃত্রিম উপগ্রহের উচ্চতার ফর্মুলা। ঠিক আছে, এটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতার ফর্মুলা। এটা হচ্ছে কিসের ফর্মুলা? কৃত্রিম উপগ্রহের
উচ্চতার ফর্মুলা। ভাইয়া মহাকাশ গবেষণা করার জন্য কি নিয়ে পড়তে হবে? ফিজিক্স নিয়ে পড়তে হবে। একটু ফ্লেক্স নিলাম আর কি। তো এটাই সত্য আসলে, মহাকাশ গবেষণা করার জন্য আসলে তোমাকে ফিজিক্স নিয়েই পড়তে হবে। এরপর তুমি নাসাতে যাবা, নাসাতে গিয়ে এরপর মহাকাশ নিয়ে স্পেস নিয়ে গবেষণা করবা, ফিজিক্স নিয়ে পড়তে হবে, থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়তে হবে। যাই হোক, একটু দুষ্টামি করলাম, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ঠিক আছে, ক্লিয়ার সবার? তাহলে আমরা কি করছি, প্রথমে আমরা এই ফর্মুলাটা প্রথম থেকে জানতাম যে t ইকুয়াল টুয়াইস বাই রুট ওভার r প্লাস h হোল স্কয়ার ডিভাইডেড বাই কত gm, এরপর এটাকে স্কয়ার করে দিলাম, এরপর gm এদিকে নিয়ে গেলাম, gm t স্কয়ার ইকুয়াল 4 পাই স্কয়ার r প্লাস h হোল স্কয়ার, r প্লাস h হোল কিউব, r প্লাস h হোল কিউব সমান এটাই নিচে পাঠিয়ে দিলাম gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার r প্লাস h ইকুয়াল কিউবিক রুট, কিউব ছিল রুট করে দিলাম কিউবিক রুট gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার, কিউবিক রুট থাকা যে কথা 1/3 হওয়া একই কথা, আর প্লাস আর এদিকে আসলো মাইনাস আর, দ্যাটস ইট, সিম্পল। ক্লিয়ার সবার? ক্লিয়ার, সবাই বুঝে গেছি? আমাদের কৃত্রিম উপগ্রহের ওভারঅল কনসেপ্ট শেষ। ক্লিয়ার সবার? ক্লিয়ার কিনা বল, সবার ক্লিয়ার কিনা বল? আপনি করতেছেন না কেন তাইলে? আমার শরম লাগে তাই। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? না, এমসিকিউর জন্য কোনো শর্টকাট ফর্মুলা নাই, এইটাই শিখতে হবে। এমসিকিউর জন্য এগুলোর মধ্যে কোনো শর্টকাট নাই বাবা, এভাবেই শিখতে হবে। ঠিক আছে, এভাবেই শিখতে হবে, নো শর্টকাট ফর্মুলা। ভাইয়া রসায়ন নিয়ে পড়ে নাসার কোন ব্রাঞ্চে যাওয়া যাবে? রসায়ন নিয়ে পড়ে কোন ব্রাঞ্চে যাওয়া যাবে? নাসারস, নাসারস। ঠিক আছে, ক্লিয়ার সবার? ক্লিয়ার, হোপফুলি ক্লিয়ার। ওকে, চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। এগুলা হাবি যাবি, এগুলা পড়ে ফেলছি, ডান। ভূস্থির উপগ্রহ, এবার ভূস্থির উপগ্রহ কি? ঠিক আছে, ভূস্থির উপগ্রহ কি? আচ্ছা, তো কোন পৃথিবীর নিচক্ষের চারদিকে আবর্তন কাল কত? মনে করো পৃথিবী যে নিচক্ষের চারদিকে যেভাবে ঘুরতেছে, পৃথিবী যে নিচক্ষের চারদিকে যেভাবে ঘুরতেছে, একবার ফুল ঘুরতে কতক্ষণ লাগে? একবার ফুল ঘুরতে লাগে 24 ঘন্টা। একবার ফুল ঘুরতে কতক্ষণ লাগে? একবার ফুল ঘুরতে লাগে হলো 24 ঘন্টা, 24 আওয়ার। তাহলে পৃথিবীর নিচক্ষের চতুর্দিকে আবর্তন কাল কত? পৃথিবীর নিচক্ষের চতুর্দিকে আবর্তন কাল হলো 24 ঘন্টা। ঠিক আছে, পৃথিবীর নিজ অক্ষের চতুর্দিকে আবর্তন কাল হলো 24 ঘন্টা, 24 আওয়ার। প্রমাণ অবশ্যই লাগবে, এগুলার প্রমাণ অবশ্যই লাগবে। ঠিক আছে, অবশ্যই লাগবে। ভূস্থির উপগ্রহ কি? তাহলে দেখো, ভূস্থির উপগ্রহ মানে সোজা কথাই হলো কি? ভূমির সাপেক্ষে স্থির, মানে পৃথিবীর সাপেক্ষে যাকে স্থির মনে হবে। তো প্রথমত লিখে ফেলো, যে উপগ্রহকে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হয় সেটাই ভূস্থির উপগ্রহ। যে উপগ্রহকে পৃথিবীর সাপেক্ষে কি মনে করা হয়? স্থির মনে করা হয়, তারাই ভূস্থির উপগ্রহ। যে উপগ্রহকে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে করা হয় সেটাই হলো ভূস্থির উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, জিও স্টেশনারি কি? স্যাটেলাইট। ওকে, টিচার ইনবক্স রিপ্লাই দিবে, সবার রিপ্লাই দিবে, একটু টাইম লাগবে বাবা, সবার ডাউট সলভ করতে হয় তো। এটার ইংলিশ হলো কি? এটার ইংলিশ হলো জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট। যে উপগ্রহকে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে করা হয় তাকে ভূস্থির উপগ্রহ বলে। এখন আমার কোয়েশ্চেন হলো ভাইয়া, কখন পৃথিবীর সাপেক্ষে স্থির মনে করা হয়? ঠিক আছে,
কখন পৃথিবীর সাপেক্ষে স্থির মনে করা হবে? এবার তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি একটা বাসে উঠছো, তোমার বন্ধু একটা বাসে উঠছে, দুইজন, তোমরা দুইজন বাসের জানলায় বসে এক বাস থেকে আরেক বাসে একজন আরেকজনকে দেখে আসছো সুন্দর করে। দুইটা বাস একই জায়গা থেকে একই বেগে যাত্রা শুরু করলো, দুইটা বাসই একই জায়গা থেকে একই বেগে যাত্রা শুরু করলো, তাহলে কি মনে হবে বলতো? একজনের সাপেক্ষে আরেকজনকে কি মনে হবে? স্থির মনে হবে। কারণ এও 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, এও 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। দুইজন যখন একই বেগে যাত্রা শুরু করবে একই পয়েন্ট থেকে, তখন তাদের দুইজনকে একজনের সাপেক্ষে আরেকজনকে কি মনে হবে? স্থির মনে হবে। ঠিক আছে? সো সেম ভাবে পৃথিবী তার নিজ অক্ষের চতুর্দিকে একবার আবর্তন করতে লাগায় 24 ঘন্টা। পৃথিবী তার চতুর্দিকে একবার আবর্তন করতে লাগায়, আহ্নিক গতি আর কি, নিজ অক্ষের চতুর্দিকে আবর্তন করতে লাগায় কত ঘন্টা? 24 ঘন্টা। তো এই কৃত্রিম উপগ্রহটাও তখন যদি পুরো পৃথিবীকে আবর্তন করতে, একবার আবর্তন করতে যদি 24 ঘন্টা লাগায়, পৃথিবীর নিজ অক্ষের চতুর্দিকে আবর্তন যেমন 24 ঘন্টা, এই উপগ্রহটা যদি পৃথিবীর চতুর্দিকে আবর্তন করতে 24 ঘন্টা লাগায়, তখন পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল আর কৃত্রিম উপগ্রহের সাপেক্ষে আবর্তনকাল একই হয়ে যাওয়ার কারণে পৃথিবীর সাপেক্ষে এই কৃত্রিম উপগ্রহটাকে স্থির মনে হবে। তখন তাকে বলা হবে ভূ স্থির উপগ্রহ। ঠিক আছে? তো দেখো, যে সকল কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হয়, অর্থাৎ যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর যা কৌণিক বেগ ভূ স্থির উপগ্রহেরও একই কৌণিক বেগ যদি হয়, তখন তাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ। সবার ক্লিয়ার কিনা দ্রুত কমেন্টে জানাই দাও, জলদি। সবার ক্লিয়ার কিনা দ্রুত কমেন্টে জানাও। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি মাথায় ঢুকেছে? সবার মাথায় কি ঢুকেছে ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো তো ভাইয়া। জীবনের গল্প লিখে রেখো অল্প। সবার মাথায় ঢুকেছে কিনা? লিখা হইলে ডান লিখো। আমাদের এখানে এখনো আজান দেয় নাই ভাইয়া। সো তোমাদের এই টাইমে আসলে নামাজের ব্রেক দিয়ে লাভ নাই, কারণ ক্লাস শেষে তোমরা নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাও, তাই না? সো এই টাইমটাতে তোমাদের উচিত ক্লাসে ফুল ফোকাস করা। আবার বলো প্লিজ। আবার বলবো না, আমার শরম করে। ভাই আপনি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়ছেন তাই না? নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে এখন পড়তেছি, মাস্টার্স করতেছি। ফিজিক্স নিয়ে, ফুল ফিজিক্স নিয়ে একবার অনার্স করছি, ফুল ফিজিক্স নিয়ে একবার মাস্টার্স করছি, এখন আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে স্পেশালাইজড মাস্টার্স করতেছি। ঠিক আছে? আচ্ছা আবার একটু বলি লজ্জা শরম বাদ দিয়ে। তাহলে ভূস্থির উপগ্রহ নরমালি কি হয়? পৃথিবীর আবর্তন কাল হলো 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় পৃথিবী ফুল একবার কি করে? রোটেট করে। 24 ঘন্টায় পৃথিবী কি করে? ফুল একবার রোটেশন দেয়। 24 ঘন্টায় পৃথিবী ফুল একবার রোটেশন দেয়। তো সেম ভাবে একটা কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টায় একবার রোটেশন দেয়, তাহলে পৃথিবীর সাপেক্ষে এই কৃত্রিম উপগ্রহটাকে স্থির মনে হবে, এন্ড তখন তাকে বলা হবে ভূস্থির উপগ্রহ। স্থির কেন মনে হয়? বাবা তুমি আর তোমার বন্ধু দুইটা গাড়িতে বসে আছো, তুমিও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তোমার বন্ধুও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে একজন স্থির। তো এখানেও সেম, পৃথিবী নিজকের সাপেক্ষে 24 ঘন্টায় ঘুরতেছে একবার, এটাও 24 ঘন্টায় ঘুরতেছে একবার, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের টাইম তো একই। তো এটাই হলো ভূস্থির উপগ্রহ। ক্লিয়ার? এই যে আমাদের এখানে এখন আজান দিচ্ছে। সো তোমাদের আলটিমেটলি আর 25 মিনিটের মতো ক্লাস হবে, নাকি নামাজের ব্রেক লাগবে? তোমরাই বলো। এই তোমরাই বলো নামাজের ব্রেক লাগবে কিনা বলো। নামাজের বিরতি কি লাগবে এখন?
নামাজের বিরতি কি লাগবে? আপনার বয়স কত? 150 বছর? ওকে, লাগবে না, ঠিক আছে। ক্লিয়ার সবার? হোপফুলি ক্লিয়ার। এবার আসো বাবা, আমরা একটু ম্যাথমেটিক্স করে ফেলি, ঠিক আছে? খাতা কলম ক্যালকুলেটর নাও, কোশ্চেনটা লিখে ফেলো, ঠিক আছে? খাতা কলম ক্যালকুলেটর নিয়ে কোশ্চেনটা লিখে ফেলো বাবা, ঠিক আছে? লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, চিত্রটা দেখো। ওকে, সাতটা 50-এ ছুটি দিয়ে দিয়েন, তাহলে নামাজ পড়তে সুবিধা। ওকে ওকে, কুল, 7টা 50-এ দিয়ে দিব। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই নামাজের বিরতির সময় অনেক লাফালাফি করো, কিন্তু আমি জানি তোমরা অনেকেই নামাজ পড়ো না। এই কাজটা করো না ভাইয়া, যেহেতু এটা একটা ফরজ কাজ, তো সবাই অবশ্যই অবশ্যই নামাজ পড়বা, বুঝছো? নামাজ পড়লে, প্রেয়ার করলে আর কি, তোমার মানে দেখবা যে অন্তরাত্মা শুদ্ধ থাকবে, বুঝতে পারছো? তো ফাঁকি দিও না, নামাজ কালাম পড়ো, কাজে দিবে। This is a temporary life. We all have to go to the permanent life. বুঝছো? আচ্ছা ঠিক আছে, বাট ওইসব স্টুডেন্টদের জন্য আমার খুবই মায়া হয় যারা নামাজের বিরতি চেয়েও নামাজ পড়ে না, বুঝতে পারছো? ভাইয়া সরেছি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা দেওয়া আছে। পৃথিবীর নিজ অক্ষের চারপাশে 24 ঘন্টায় একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, মানে তোমার টি এর মানটাও দেওয়া আছে। তোমাকে বলছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটাকে স্থির বলে মনে হবে কিনা। তাহলে তোমাকে আসলে কি বের করতে হবে? তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টি বের করতে হবে। টি এর মান যদি 24 ঘন্টা হয় তাহলে তোমার কি স্থির হবে, ভূস্থির হবে। টি এর মান যদি 24 ঘন্টা না হয় তাহলে স্থির হবে না। তাহলে সিম্পলি তুমি কি বের করবা? টি বের করবা। টি ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। সো বের করি, চলো। টুয়াইস পাই রুট ওভার আর এর মান কত? আর এর মানটা কত? আর এর মান হলো 6000। পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর ব্যাসার্ধ 6400 প্লাস এইচ এর মান কত? এই যে এইচ এর মান দেওয়া আছে 3.2। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধটা এখানে অন্যভাবে দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখো, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাঞ্জাম নাই। কত? 6.4 10 টু দি পাওয়ার 6, 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ এর মান কত? 3.2 10 টু দি পাওয়ার 6, 3.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 হোল কিউব ডিভাইডেড বাই জি এর মান কত? জি এর মান হলো 6.673 ইনটু 10 ইনভার্স 11 ইনটু এম এর মান কত? পৃথিবীর ভর কত? 6 ইনটু 10 টু দি পাওয়ার 24। এটা ক্যালকুলেট করো, এই জিনিসটা ক্যালকুলেট করো। আবারও আমার হাতে কি নাই? ক্যালকুলেটর নাই। পৃথিবীর ভর, এম হলো পৃথিবীর ভর, এম এর মানটা অলওয়েজ ফিক্স, এটা মুখস্থ রাখবা, বলছিলাম না? এম এর মানটা হলো কিসের ভর? পৃথিবীর ভর। এটা অলওয়েজ আমাকে কি করতে হবে? মুখস্থ রাখিতে হবে, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। ক্যালকুলেটর, এটা ক্যালকুলেট করে টি বের করব। টি এর মান যদি 24 ঘন্টা হয় তাহলে ভূস্থির মনে হবে, টি এর মান যদি 24 ঘন্টা না হয় তাহলে ভূস্থির মনে হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
চলো করি। টুয়াইস পাই ইন্টু রুট ওভার কত 6.4 10 to the 24 প্লাস 3.2, আচ্ছা এটা তো একটু ভুল করে ফেললাম, 6.4 ইন্টু 6 প্লাস 3.26 হোল কিউব divided by 6.673 10 inverse 11 into 6 into 10 to the power 24, 9340.07 সেকেন্ড। এটার এবার কি করো, ভাগ 60, 3600 দিয়ে ভাগ করলে কিসে যায়, ঘন্টায় যায়, 2.59 আওয়ার। সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে কিসে যায়, ঘন্টায় যায় নাকি, 3600 দিয়ে ভাগ করলে 9340.07, ঠিক আছে, এত সেকেন্ড। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে যায় মিনিটে, এরপরে 3600 দিয়ে ভাগ করলে যায় ঘন্টায়, 3600 দিয়ে ভাগ করলে কিসে যায় 2.59, 25.08 আসে। তাহলে আমি কি কোথাও ভুল করেছি, আমি কি কোথাও ভুল করেছি, দেখি আবার করি। হাই 6.4 10 to the power 6 plus 3.2 10 to the power 6 whole cube divided by 6.673 10 inverse 11 into 6 into 10 to the power 24 কত আসে, এই না আমার ঠিকই করেছি, কত আসে 2.59 আসে, 2.59। তার মানে কি ভূস্থির মনে হবে না, 2.59 is less than কি 24 আওয়ার, ভূস্থির মনে হবে না। ভূস্থির হতে হলে কত হতে হবে, 24 ঘন্টা হতে হবে, ভূস্থির কি হবে না, মনে হবে না। ভূস্থির মনে হওয়ার জন্য কতক্ষণ হতে হবে, 24 ঘন্টা হতে হবে। 24 ঘন্টা যেহেতু হচ্ছে না, ভূস্থির মনে হবে না। দেখি অ্যান্সারটা একটু মিলাই দেখি হয়েছে কিনা। এই যে দেখেন গাধার দলেরা যারা যারা বলেছেন 25.95, ঠিক আছে, তাহলে ভূস্থির মনে হবে কি, মনে হবে না। সিম্পল, ক্লিয়ার সবার, সবাই কি বুঝছো, সবাই বুঝছো কিনা বলো, এই বাচ্চারা সবাই কি বুঝতে পেরেছিস, সবার ক্লিয়ার, মাথায় ঢুকেছে, সবার ক্লিয়ার কিনা, সবাই মাথায় ঢুকছে কিনা বলো, সবার কি মাথায় ঢুকছে কিনা বলো, সবাই মাথায় ঢুকছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা, সবার কি মাথায় ঢুকছে, সবার লিখা হলে ডান লিখো। ডান, সবার ডান, ওকে ডান। এটা দেখো সিকিউ, এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, এই যে এটাই হলো পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কত 690 কিলোমিটার। এখানে একটা কি আছে, কৃত্রিম উপগ্রহ এখানে আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহটার রৈখিক বেগ কত, মানে ভি ইকুয়াল হোয়াট। উপগ্রহটি পৃথিবীর পৃষ্ঠ হতে 800 কিলোমিটার সরালে সেটির পরিভ্রমণকালের কোনো পরিবর্তন ঘটবে কি, ব্যাখ্যা করো। এটাই হলো আমাদের কোয়েশ্চেন, এটাই হলো কি, এটাই হলো
আমাদের কোয়েশ্চেন। ম্যাথ তুলো, সবাই ম্যাথটা তুলো, সবাই ম্যাথটা একটু তুলো, সবাই একটু ম্যাথটা তুলো, ঠিক আছে? সবাই ম্যাথটা একটু তুলো তো। সবাই ম্যাথটা একটু তুলো, টাইম দিচ্ছি, একটু তুলে নাও। সবাই একটু অঙ্কটা তুলে নাও। ওকে, হোপফুলি তুলে ফেলছো। প্রথম কোশ্চেন, রৈখিক বেগ বের করতে বলছে। ভি ইকুয়াল কত? রুট ওভার জিএম বাই কত? আর প্লাস এইচ। জি এম কত? পৃথিবীর ভর। 10⁻24। আর কত? 6.4 10⁻6। এইচ কত? 690 কিলোমিটার। 690 ইন্টু 10 কিউব। এটা ক্যালকুলেট করো, রৈখিক বেগ বের হয়ে যাবে। এটা ক্যালকুলেট হলে কি হয়? এটা ক্যালকুলেট করলে রৈখিক বেগ বের হয়ে যায়। ক্যালকুলেট করো, রুট ওভার 6.673 মাইনাস 11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ভাগ 6.4 ইন্টু 10⁻6 প্লাস 690 ইন্টু 10 কিউব করলে 7.5 ইন্টু 10 কিউব আসে। 7.5 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। 7.5 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। 7.5 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ হতে 800 কিলোমিটার সরালে পরিভ্রমণকাল মানে টি এর কোনো পরিবর্তন হবে কিনা? আচ্ছা, সো 2 নাম্বার কোশ্চেনের স্টেপ হচ্ছে কি, একবার টি বের করবা 690 কিলোমিটারের জন্য, আবার টি বের করবা 800 কিলোমিটারের জন্য। তো দুইটার জন্য তো টি অবশ্যই দুইটা হবে, দুইটার জন্য টি অবশ্যই কি হবে? দুইটা হবে। তাহলে একবার টি বের করবা কিসের জন্য? ফর্মুলা, 2 নম্বরের ফর্মুলা কোনটা? এইটা, টি ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এইচ এর মান একবার বসবে কত? 690, আর একবার বসবে কত? 800। তো একটা জিনিস খেয়াল করো, টি এর সাথে এইচ এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তো যেখানে এইচ কম সেখানে টি কম, যেখানে এইচ বেশি সেখানে টি বেশি। তো এই জিনিসটা মান বের করে দেখাবে। এটা করাতে হবে? আর এটা কি আর করাতে হবে নাকি পারবা? বলো, এইটা ভাইয়া করাতে হবে নাকি পারবা? সেই জিনিসটা একটু বলো তো, সাইন্টিফিক না নিলেও হবে। এটা কি আর করাতে হবে? এটা তো পারবা। করানোর দরকার আছে? আমি এমনি জাস্ট দেখাই দিচ্ছি, জাস্ট দেখাই দিলেই তোমরা পারবা। দেখো, এমনিতে জাস্ট দেখাই দিচ্ছি যে প্রথমটা দেখো, প্রথমটা তো ক্যালকুলেট করেছি। এই যে প্রথমটা ক্যালকুলেট করে কত আসে? এই যে এটা আসে 7,500 10 কিউব, ঠিক আছে? এটা তো আসছে। পরেরটা তো দেখো, একবার 690 কিলোমিটার দিয়ে করছে, কত আসছে? 5228 সেকেন্ড। আবার 800 কিলোমিটার দিয়ে করছে, কত আসছে? মান কত আসছে? 6066 সেকেন্ড। দেখছো, 800 কিলোমিটারের জন্য টাইমের ভ্যালুটা বেশি, দেখতে পাইছো? 800 কিলোমিটারের জন্য টাইমের ভ্যালুটা বেশি। তার মানে কোনটা? টি প্রাইম ইজ গ্রেটার দেন টি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার সরালে সেটার পরিভ্রমণকাল কি পাবে? বৃদ্ধি পাবে। পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি 800 কিলোমিটার সরাও তাহলে সেটার পরিভ্রমণকাল কি পাবে? বৃদ্ধি পাবে। তো এটাও তো ইজি কোশ্চেন। পৃথিবী থেকে সর্বদা 620 কিলোমিটার ঊর্ধ্বে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কত আনুভূমিক বেগে প্রদক্ষিণ করছে? সো এটাও সিম্পল, ভি ইকুয়াল রুট জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা করলে যে মান আসবে সেটাই হলো কি? অ্যান্সার। এটা করলে যে মান আসবে সেটাই হলো কি? অ্যান্সার। ওকে,
বুঝতে পারছো? দুইবার মান না বের করে দুইটা সমীকরণের তুলনা তাও হবে, তাও করতে পারো তুমি, কিন্তু ওইটা আরো বেশি কঠিন। দুইবার মান বের করাটা ইজি, দুইটা সমীকরণের তুলনা করতে গেলে ক্যালকুলেশনটা জটিল হয়। তো এখন ইটস আপ টু ইউ, তুমি ক্যালকুলেশন কি জটিল করবা নাকি সোজা করবা, ইটস আপ টু ইউ। ঠিক আছে, সো এগুলো তো পারবা, আমি আর আগালাম না কারণ একই জিনিস। তো এই যে এম এর মানটা মুখস্থ রাখলে আর বের করা লাগে না, এটা অ্যাপ্রক্সিমেটলি কত 6 × 10⁻24। ঠিক আছে, তো চলে আসবে, এটা বাড়ির কাজ। আচ্ছা এটা তো করাই ফেলছি, শেষ, এন্ড অফ দ্য স্লাইড, ফিনিশ, ফিনিশ, শেষ হয়ে গেছে। এই যে শেষ, ফিনিশ, ক্লাস শেষ, ক্লাস খতম। সো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ। আজকের ক্লাসে আমরা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়ছি। হোপফুলি আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো যেহেতু তোমরা 7:50 ছুটি দিতে বলছো, আমাদের আজকে 7:47 ক্লাস একদম ফুল সবকিছু শেষ হয়ে গেছে। তো এখন তোমরা প্লিজ নামাজ পড়ে নাও, বাট একটাই রিকোয়েস্ট ভাইয়া, যারা যারা আসলে নামাজের বিরতি চাইছো সবাই